প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের নতুন আরেকটি অঙ্ক নিয়ে আমি হাজির হলাম। আমি আজকে যে অঙ্কটি এখানে সমাধান করব সেটা হলো চট্টগ্রাম বোর্ড 2024। তাহলে সর্বপ্রথম আমি তোমাদের সামনে এই অঙ্কটি পড়ে শোনাচ্ছি। জনাব রেহানের ব্যবসায়ের 2021 সালের জানুয়ারি মাসের কয়েকটি লেনদেন নিম্নরূপ। জানুয়ারি 1, নতুন মেশিন ক্রয় 2,50,000 টাকা এবং পরিবহন ব্যয় 2,000 টাকা। যদি কোনো সম্পত্তি ক্রয় করা হয়, এইটা যেমন মূলধন জাতীয় ব্যয়, সেই সম্পত্তি করার সাথে যদি কোনো খরচ থাকে যা সম্পত্তির মূল্যকে বৃদ্ধি করে, তাহলে সেই খরচকেও আমার মূলধন জাতীয় ব্যয় হিসেবেই কিন্তু গণ্য করতে হবে। যার ফলে এই যে পরিবহন ব্যয় 2,000 টাকা, এইটাও কিন্তু মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে। 4 তারিখে নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000 টাকা। যে মেশিনটা কেনা হলো, সেই মেশিনটা একটা কারখানায় যেখানে ব্যবহার করা হবে সেখানে স্থাপন করতে গেলে কিন্তু ক্রেন বা মানুষ যাদের সমন্বিত প্রচেষ্টায় মেশিনটি স্থাপন করা হয়, এবং এইটা করার জন্য প্রতিষ্ঠানকে কিছু অর্থ খরচ করতে হয়, যেটাকে বলা হয় সংস্থাপন ব্যয়। এই সংস্থাপন ব্যয়ের ফলে ওই মেশিনটার যে মূল্য, এই মূল্যটা বৃদ্ধি পায় বিধায় এইটাকেও আমার মূলধনজাত ব্যয় হিসেবে ধরতে হবে। 14 তারিখে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 25,000 টাকা। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় কিন্তু বারবার প্রয়োজন নেই, এটা একবার ক্রয় করলে অনেক বছর ব্যবহার করা যাবে, যার ফলে এইটাকেও আমার মূলধনজাত ব্যয় হিসেবে ধরতে হবে। 18 তারিখে বিজ্ঞাপন খরচ 24,000 টাকা, ব্র্যাকেটে বলা আছে 5 বছরের জন্য। যদি ব্র্যাকেটে 5 বছরের জন্য এই কথা বলা না থাকতো, তাহলে বিজ্ঞাপন খরচ 24,000 টাকা সম্পূর্ণ টাকাটাই আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ধরব। এখন যেহেতু 5 বছরের কথাটি বলা আছে, এর মধ্যে মুনাফা জাতীয় ব্যয় হবে 1 বছরের, আর বাকি 4 বছরের যে অর্থ সেটাকে বিলম্বিত মুনাফাজাত ব্যয় হিসেবে ধরতে হবে। 22 তারিখে নতুন মেশিন মেরামত ব্যয় 5,000 টাকা। মেরামত ব্যয় স্বাভাবিক মুনাফাজাত ব্যয় হওয়ার কথা, কিন্তু কোনো মেরামত ব্যয় যদি কোনো সম্পত্তিকে ব্যবহার উপযোগী করার জন্য করা হয়, তাহলে সেই মেরামত ব্যয়কেও আমরা মূলধনজাত ব্যয় হিসেবে ধরব বা গণ্য করব। 25 তারিখে পণ্য গবেষণা ও পরীক্ষা ব্যয় 30,000 টাকা, ব্র্যাকেটে বলা আছে 6 বছরের জন্য। যদি ব্র্যাকেটে 6 বছরের জন্য এই কথাটি বলা না থাকতো, তাহলে এই পণ্য গবেষণা ও পরীক্ষা ব্যয় 30,000 টাকা সম্পূর্ণ টাকাটাই আমরা বিলম্বিত মুনাফাজাত ব্যয় হিসেবে গণ্য করব। এখন যেহেতু একটা মেয়াদকাল উল্লেখ করছে 6 বছর, তার মানে এখানে 1 বছরের টাকাটা আমার খরচ ধরতে হবে, মানে মুনাফাজাত ব্যয় ধরতে হবে, এবং বাকি 5 বছরের টাকাটা আমাকে বিলম্বিত মুনাফাজাত ব্যয় হিসেবে গণ্য করতে হবে। ক নম্বর প্রশ্ন চাচ্ছে বিলম্বিত মুনাফাজাত ব্যয়ের পরিমাণ কত, যেটা বিজ্ঞাপন 4 বছরের টাকাটা এবং পণ্য গবেষণা ও পরীক্ষা ব্যয় 5 বছরের অর্থ বা টাকাটা, এইটাই আমার বিলম্বিত মুনাফাজাত ব্যয়।
শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ 18 তারিখে বিলম্বিত বিজ্ঞাপন ছিল 24,000 টাকা, মেয়াদকাল ছিল 5 বছর। তাহলে আমাদের এইখানে 4 বছরের অর্থ বিলম্বিত হিসেবে ধরতে হবে, যার ফলে ভাগ 5 গুণ 4, এখানে 19,200। গবেষণা ও পরীক্ষা ব্যয়, এটা টোটাল মেয়াদকাল ছিল 6 বছর। এই 6 বছরের মধ্যে আমার 5 বছর হবে বিলম্বিত, যার ফলে ভাগ 6, এখানে গুণ 5, টোটাল টাকা এখানে 25,000 টাকা। দুইটা অ্যামাউন্ট যোগ করার পরে মোট বিলম্বিত মুনাফাজত ব্যয় এখানে আসছে 44,200। শিক্ষার্থীরা আমাদের খ নম্বর যে সমাধানটি তারা জানতে চাচ্ছে মূলধন জাতীয় ব্যয়। জনাব রেহানের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণটা নির্ণয় করো। মূলধন জাতীয় ব্যয়, এই খাতে আমাকে অর্থ খরচ করতে হবে, তবে সেটা বারংবার নয়। একবার অর্থ খরচ করার পরে সেখান থেকে দীর্ঘমেয়াদে কিন্তু সুবিধা পাওয়া যাবে। এই জাতীয় খাতে অর্থ খরচ করাকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়, এবং ওই সম্পত্তির মালিকানা ওই প্রতিষ্ঠানের নামে লিপিবদ্ধ হবে। যেমন আমি আসবাবপত্র কিনলাম আমার প্রতিষ্ঠানের জন্য, তাহলে এই আসবাবপত্রের মালিক হলো আমার প্রতিষ্ঠান, যার ফলে এবং এইটা ব্যবহার করার ফলে আমি অনেকদিন বলতে অনেক বছর আমি সুবিধা ভোগ করব। এখন এই যে 1 তারিখে নতুন মেশিন ক্রয় 2,50,000 টাকা। মেশিন ক্রয় 2,50,000 টাকা। 1 তারিখে এই মেশিন করার সাথে আবার পরিবহন খরচটা জড়িত ছিল 2,000 টাকা। 14 তারিখে ছিল বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 25,000 টাকা। 12 তারিখে এই যে নতুন মেশিন কেনা হলো, এটাকে ব্যবহার উপযোগী করার জন্য মেরামত ব্যয় 5,000 টাকা। এই চারটাই আমাদের এই অঙ্কের মূলধন জাতীয় ব্যয়। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে টোটাল মূলধন জাতীয় ব্যয় এখানে এসছে 2,82,000 টাকা। তাহলে এই অঙ্কের ক এবং খ নম্বর সমাধানটি আমরা দেখতে পারলাম। এখন আমাকে গ নম্বর সমাধানের দিকে যেতে হবে। ক্লাস করতেছেন? বাসায় আছি। বাসায় আছি।
শিক্ষার্থীরা, এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধানের দিকে চলে যাব। এখানে যেটা বলেছে, জানুয়ারি 1 তারিখে ক্রয়কৃত মেশিন 3,50,000 টাকা বিক্রয় করলে মূলধনজাত প্রাপ্তি ও মূলধনজাত আয়ের পরিমাণ কত হবে তা নির্ণয় করো। অর্থাৎ এই যে মেশিনটা ক্রয় করা হয়েছিল সেটা বিক্রয় করার কথা বলছে। মূলধনজাত প্রাপ্তি হলো মেশিনটা যে দামে বিক্রি করা হলো সেটাই কিন্তু মূলধনজাত প্রাপ্তি। অর্থাৎ 3,50,000 টাকায় বিক্রি করার কথা বলছে, এই 3,50,000 টাকায় মূলধনজাত প্রাপ্তি। আর মেশিন বিক্রি করার ফলে মূলধনজাত আয় বা ক্ষতি উভয় কিন্তু হতে পারে। তো প্রশ্নে যেহেতু বলা আছে মূলধনজাত আয়, সুতরাং এখানে ক্ষতি হবে না। সর্বপ্রথম এখানে দুইটা সমাধান আমার কাছে এখানে যাচ্ছে, একটা মূলধনজাত প্রাপ্তি এবং আয়ের পরিমাণ। তো এখন আমাকে মূলধনজাত প্রাপ্তির সমাধানটা দেখাতে হবে। শিক্ষার্থীরা, আমরা গ নম্বরের সমাধানের দিকে এখানে দেখতে পাচ্ছি যে মূলধনজাত প্রাপ্তি এখানে আমরা দেখালাম 3,50,000 টাকা। এই 3,50,000 টাকায় কিন্তু আমার মূলধনজাত প্রাপ্তি। এখন দ্বিতীয় অংশ, আমাকে মূলধনজাত আয়টা বের করতে হবে। এখন মূলধনজাত আয়টা যদি বের করতে চাই তাহলে আমাকে এই মেশিন বিক্রয়ের টাকাটা আবার দেখাতে হবে। এই যে মূলধনজাত আয়, মেশিন বিক্রয় 3,50,000 টাকা। মেশিন বিক্রয় এখানে কোনো তারিখ উল্লেখ করা হয় না, কারণ মেশিনটা কয় তারিখে বিক্রি করা হলো এই সম্পর্কে কোনো তথ্য কিন্তু দেয়া নেই। যার ফলে এখানে আমি নির্দিষ্ট কোনো তারিখ এখানে উল্লেখ করতে পারবো না। মেশিন বিক্রয় 3,50,000। এখন
এই মেশিন বিক্রয় থেকে মেশিনের মোট ব্যয়টা আমাকে বাদ দিতে হবে। দেখতে পাচ্ছ বিয়োগ মেশিনের মোট ব্যয়। এবার এখানে আমি প্রথমে সাল দিলাম, এই যে মেশিনের মোট ব্যয়, এখানে সালটা উল্লেখ করলাম, তার নিচে মাস জানুয়ারি 1 তারিখে এই যে মেশিন ক্রয় 2,50,000 টাকা। এই 1 তারিখে আবার মেশিনে পরিবহন খরচ ছিল 2,000 টাকা এবং 12 তারিখে এই নতুন মেশিন মেরামত ব্যয় ছিল 5,000 টাকা। এখন টোটাল যোগফল 2,57,000 টাকা। 3,50,000 টাকা থেকে 2,57,000 টাকা বাদ দিলে এখানে আসে 93,000 টাকা। শিক্ষার্থীরা এইটাই হলো আমার মূলধন জাতীয় এখানে আয়। আর যদি মূলধন জাতীয় ক্ষতি হয় তাহলে মেশিনের বিক্রয় মূল্য থেকে মেশিনের মোট ব্যয়টা অবশ্যই বেশি হবে, তখন সেটা হবে মূলধন জাতীয় ক্ষতি। এই হলো আমাদের ক, খ এবং গ নম্বরের সমাধান। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। ইনশাল্লাহ আমি আগামীতে এই অধ্যায়ের পরে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।